আমার মতো কারা কারা রাত রাত জেগে আছে। আমার একটুও ভালো লাগছে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন আমাদেরকে এখনো বলছে না যে তোমরা সকলে খোঁজ করো। আমাদের খুবই অস্বস্তি লাগছে আর হাত পা নিষ্পিস করছে আমাদের প্রতিবাদে বেরোনোর জন্য। কেমন একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে। একদমই ভালো লাগছে না ঘরে বসে থাকতে এভাবে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য এত কাজ করে, এত পরিষেবা দেয়, এত মানুষকে ভালো রাখার চেষ্টা করে, ভালো রাখে, তারপরেও যেভাবে আমাদেরকে হেনস্থা হতে হচ্ছে, আমাদেরকে দিনের পর দিন আঙুল তুলে বাংলাদেশকে কপি করার চেষ্টা করছে। নানান রাজ্য থেকে তারা নানান সংগঠনের লোকজনের কাছ থেকে তারা টাকা নিচ্ছে, মানে চাঁদা তুলছে, এবং তারা এইভাবে দিনের পর দিন সংগঠন করে যাচ্ছে সব ধরনের লোকজনকে নিয়ে। খুনি থেকে মার্ডারার থেকে শুরু করে রেপিস্ট থেকে শুরু করে সব কিছু নিয়ে তারা বসে রয়েছে রাস্তাতে। আর আমরা এইভাবে ঘরে বসে আছি, আমরা এইভাবে হাত পা গুটিয়ে বসে আছি, হাত পা নিষ্পিস করছে আমাদের রাস্তায় নামার জন্য, প্রতিবাদে নামার জন্য। গিয়াসউদ্দিন শেখ ভালো আছি ভাই। রাজু মণ্ডল তুমি কি করো? আপনি কে সেটাই তো বুঝতে পারলাম না। আপনি কোন হরিদাস পাল? আপনার মুখটাই তাকে দেখালেন না। অ্যাকচুয়ালি কাউকে প্রশ্ন করার আগে নিজের পরিচয়টা অন্তত ক্ল্যারিফাই করতে হয়। তো সেখানে আপনি একটা কারের ছবি দিয়ে রেখেছেন। সো আপনি কে সেটাই বুঝে উঠতে পারলাম না। তাই তুমি কে, তুমি কি করো, এই কথার উত্তরটা আমি দিতে পারলাম। এ ধ্রুব আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? একটু ভালো লাগছে না, শরীর ভালো আছে কিন্তু মন ভালো নেই। কারণ এইভাবে সবাই দিদিকে নিয়ে নোংরামি করছে, দিদিকে নিয়ে কটূক্তি করছে, ফালতু মানে নানান রকম একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে, কিন্তু আমরা ঘরের ভেতরে হাত পা গুটিয়ে বসে আছি। এটাই যেন একটা হজম শক্তির বাইরে চলে যাচ্ছে। হাসি দি তুই কেমন আছিস? খুবই বিরক্ত লাগছে, খুবই অস্বস্তি লাগছে, বিচ্ছিরি রকমের একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে আছি মনে হচ্ছে। কারণ আমরা এইভাবে বসে থাকার মানুষ নয়। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললো খোঁজ করতে, বাট আমাদেরকে খোঁজ করার পারমিশনটা এখনো দিচ্ছে না। আমরা একটা কিছুজন মিলে আমরা ধর্ণা মঞ্চের পারমিশন করালাম। আমি হরিদাস পাল না, আপনি হরিদাস পাল। আমার মুখটা দেখতে পাচ্ছেন, আমি কথা বলছি দেখতে পাচ্ছেন, আমার প্রোফাইল আমার ছবি আছে এবং অ্যাভেলেবেল ছবি আছে, কিন্তু আপনি কোথাকার চোর একটা সেটাই বুঝে উঠতে পারছি না। আপনি কোথাকার একটা কোন লোকের গাড়ির ছবি তুলে রেখে বসে আছেন, আপনার প্রোফাইল পিকচার করে রেখে দিয়েছেন। তারপরেও সম্ভবত আমি যদি প্রোফাইলে ঢুকতে চাই তো আপনার প্রোফাইলে তালা মারা, মানে লক করা। তো সেটা আনলক করুন, আপনার নিজের ফেসটা আগে ফেসবুকের প্রোফাইলে লাগান, তারপরে প্রশ্ন করবেন। আচ্ছা, যে ব্যাপারটা সব চাইতে খারাপ লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা আর ঘরে বসে থাকতে পারছি না। আমরা কিছুজন মিলে একটা বিধাননগর কমিশনারের কাছ থেকে একটা আমরা পারমিশন করিয়েছিলাম, বিধাননগর নর্থ থানা থেকে, যে আমরা ধর্নায় বসবো। সেটা পারমিশন করার পরেও আমরা যখন নানান জায়গায়, আমার মনে হয়েছিল নানান জায়গায় জিজ্ঞেস করা উচিত বা এটা পাঠিয়ে বলা উচিত, তো তারা সবাই বলেছে ওয়েট, দল বলুক। তো এই দল বলার জন্য আমরা ওয়েট করছি। কেন আমরা এভাবে ওয়েট করছি সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের এগেনস্টে, আমাদের শাসক দলের এগেনস্টে তারা এতটাই
নোংরা একটা কনস্পিরেসি করছে, শাসক দলের এগেনস্টে গিয়ে তারা নোংরা একটা ষড়যন্ত্র করছে। তাদের এই চিন্তাভাবনা এখনো ভেতরে রয়ে গেছে যে বাংলাদেশ যেভাবে ওই যে বাংলাদেশের সার্জিস এবং নাহিদ বলে যে ছেলেটা, ওরা বাচ্চা বাচ্চা মানে ইউনিভার্সিটিতে পড়ছে এবং তারা যে এখন দেশ চালাচ্ছে, এই যে একটা ওদের প্রতি লোভ। নাহিদ এবং সার্জিস ভীষণ নমনীয় ভদ্র দুটো ছেলে, আমি সবাইকেই মোটামুটি দেখেছি বা লক্ষ্য করি। তাদের ধারে কাছে যাওয়ারও ক্ষমতা রাখে না যারা এই রাস্তায় বসে আছে আজকের দিনে। তো আর বাংলাদেশের আরো একটা বড় দুর্বল জায়গা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার অ্যাকচুয়ালি দেশের সরকারের সঙ্গে একটা রাজ্যের ক্ষমতার অনেক পার্থক্য আছে। দেশের ক্ষমতা পড়ুক, দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ আমরা সকলেই চাইছি। কনস্পিরেসি করছে, রাজ্যকে নিয়ে যেভাবে কনস্পিরেসি করা হচ্ছে, সেই রাজ্যের কনস্পিরেসিতে জল ঢেলে দেওয়া আমাদের সকলের উচিত, কারণ আমাদের সকলের রাস্তায় নামা উচিত এই মুহূর্তে আমার মনে হয়। কারণ তারা শুধুমাত্র নোংরামি করবে, তারা বলবে আমরা উৎসবে ফিরছি না বলে তাদের সিনেমা রিলিজ হবে, অথচ নায়িকা বলে বা সেলিব্রিটি বলে তাদেরকে মানতেই পারি না আমরা। নমিকা ভালো আছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলায় তারা আছে বলে বসে এখন পর্যন্ত শুধু পশ্চিমবঙ্গ বলে তারা এখনো বসে থাকতে পেরেছে। অন্য যে কোনো রাজ্য হলে তার পরের দিন তাদেরকে খুঁজে পাওয়া যেত না। আমরা এখন পর্যন্ত আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসে আছে ওত পেতে যে কখন একবার বলবে তোমরা নামো। আমরা সব সময় তাকিয়ে বসে রয়েছি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি একবারের জন্য বলুক যে আমাদের দলের তরফ থেকে আমরা এই প্রোগ্রামটা সেট করলাম, বা কোনোভাবে কোনো এর দ্বারা বলা হোক যে আমরা পথে নামবো বা আমাদেরকে নামতে দেওয়া হোক। কারণ আমরা আর এইভাবে বসে থাকতে পারছি না। আমরা এই অবাঞ্ছিত কিছু লোকজন আছে যারা বাংলাটাকেই শুধুমাত্র নোংরা বাংলাটাকে শুধুমাত্র যেভাবে কুৎসিত করার চেষ্টা করছে, যেভাবে নোংরা করার চেষ্টা করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের সকলের নামা উচিত। আমরা কেন এখনো হাত পা গুটিয়ে বসে থাকবো? অবশ্যই যেখানে মৌমিতার যে ঘটনাটা ঘটেছে অবশ্যই মানে খুবই নোংরা, খুবই জঘন্য একটা ঘটনা, তার জাস্টিস আমরা চাই। কিন্তু তারা জাস্টিস চাই বলতে গিয়ে পদত্যাগ চাই যে কথাটা বলে ফেলেছে, এই বিষয়টাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারবো না। কারণ জাস্টিসের জায়গায় একটা মানুষের যেভাবে মৃত্যু হয়েছে, যে নোংরা নমনীয়তার যে নোংরা ঘটনা, একদম নৃশংস একটা যে ঘটনা ঘটা হয়েছে, সেটা তীব্র ঘৃণা জানাই। কিন্তু আরে বাবা, অনেক মানুষ আছেন যারা একটা নিজের ফ্যামিলির মেয়েকে বা বউকে ঠিক করে রাখতে পারেন না। যে বাড়িতে একটা মেয়ে আছে বা দুটো মেয়ে আছে, সেই বাড়ির গার্জেনরা অনেক অনেক মানে এইরকম ফ্যামিলি আছে যে বাড়িতে গার্জেনরা তাদের ছেলে মেয়েকে শাসন করতে পারছেন না, যে বাড়ির মানে গার্জেনরা তাদের ছেলে মেয়েকে ঠিক করে শিক্ষা দিতে পারছেন না, যে বাড়ির গার্জেনরা ছেলেকে ঠিকঠাক করে শিক্ষা দিতে পারছেন না, যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়, মেয়েদেরকে কিভাবে রক্ষা করতে হয়, এটাই যখন আপনারা শিখাতে পারছেন না, আপনারা ছেলে মেয়ের সামনে নিজেদের কুৎসিত চিন্তা ভাবনা প্রকাশ করে ছেলেদেরকে কুৎসিত করে তুলছেন। তারাও গিয়ে আজকে রাস্তায় বসে আছে। তারাও আজকে যখন রাস্তায় বসে আছে, আমাদের সত্যি ঘেন্না লাগছে এদের দিকে তাকিয়ে, যে এরা কোন মুখ নিয়ে রাস্তায় গিয়ে নেমেছে, কোন মুখ নিয়ে রাস্তায় গিয়ে বসে রয়েছে। খুবই খারাপ লাগছে। আমি একটা পোস্ট করেছিলাম লাস্ট দুদিন আগে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এবং আমাদের অনুব্রত মণ্ডলকে নিয়ে। তো সেখানে এতটা নোংরা ভাষা, এতটা অকথ্যভাবে আমাকে গালাগালিজ করে বেরিয়ে গিয়েছে এরা। আমিও গালাগালিজ করেছি, কারণ আমাকে গাল দিয়ে বেরিয়ে যাবে, আমি ছেড়ে দেবো কেন? আমাকে যদি একটা গাল দেয় তো আমি 10টা গাল দিতে পারি। গালের ডিকশনারি কি ওদের কাছে শুধু আছে নাকি আমরা জানি না নাকি? আমাদের বাংলার মানুষকে এভাবে নোংরা ভাষায় আক্রমণ করে যাবে আর আমরা বসে মানে চুপচুপ বসে দেখবো? এটা মেনে নেব? কোনোভাবেই আমরা মানতে পারি না। এই যে আমরা একইভাবে কাউন্টার করে যাচ্ছি কন্টিনিউ, আমরা সারা রাত আমরা নিউজ চ্যানেলের দিকে করে বসে আছি, কখন কে লাইভ করছে সেই নিউজের দিকে বসে আছি, কখন কে পোস্ট করছে সেই চিন্তা ভাবনা করে বসে আছি। কারণ সে পোস্টের সত্যতা কতটা,
সেই লাইভ স্ট্রিমিংটা কতটা সত্যভাবে করছে, কতটা ফেক তারা নিউজ ছড়াচ্ছে, সবগুলোই যখন আমরা সকলে মিলে, যেমন কাউন্টার গ্রুপ আমরা খুলেছি, খুলে সেখানকার ছেলেমেয়েরা মানে হারমাত বিরোধী মঞ্চের ছেলেমেয়েরা আমরা সারা রাত জেগে যে কাউন্টার করে বেড়াচ্ছি, সেখানে আমরা ধর্ণা দিতে পারবো না বা ধর্ণায় বসতে পারবো না, এটা কখনো হতে পারে? একদিন না, দুদিন না, 3 দিন না, ওরা 1 মাস বসবে, 2 মাস বসবে, আমরা 1 বছর বসে থাকতে রাজি আছি। নোংরা ভাবে তোমরা দিনের পর দিন বাংলাটাকে নোংরা করবে আর আমরা এটা মেনে নেব? কি করে হয়? যারা যারা এখানে এখন পর্যন্ত, কটা বাজে? রাত 12টা বাজে, রাত 12টা বাজে, এখন পর্যন্ত যারা যারা জেগে আছেন, এখন পর্যন্ত যারা যারা জেগে আছো বা আছিস, তারা বাকি রাতটুকু জেগে থাকতে পারবে না এরকম কোনো কিছু নয়। আমরা সারা রাত জেগে যখন কাউন্টার করতে পারছি, আজকে 1 মাস পার হয়ে গেল, আমরা যেভাবে রাত জাগি, যেভাবে লড়াই করে যাই, আমি এখন দেখলাম হারমাত বিরোধী মঞ্চ ইজ অলওয়েজ বেস্ট। প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা এখানে যেভাবে আছি এবং আমাদের হারমাত বিরোধী মঞ্চের ছেলেমেয়েরা যেভাবে প্রত্যেকটা মুহূর্তে কাউন্টার করে যাচ্ছে, এদেরকে সত্যি কুর্নিশ জানাই, আর এদের কাছ থেকে শেখার আছে। অনেক ভাই বোনেরা আছেন যারা চুপচাপ বসে আছেন, নানান জায়গা থেকে লিঙ্ক আসছে, কিছু বলছেন না, দেখছেন, বেরিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো সময় আসবে। আমরা কিন্তু সকলকেই লক্ষ্য করছি, কে প্রতিবাদ করছে, কে সত্যিটা তুলে ধরছে, আর কে চুপচাপ পাঁচিলে বসে বসে দেখছে। এই জায়গাটা কিন্তু আমরা একটা সময় কাউন্টার অবশ্যই করব। আজকে আমরা অপোজিশনের সঙ্গে বা বিরোধীদের নোংরা কনস্পিরেসির সঙ্গে মানে কাউন্টার করছি, মানে নিজেদের সঙ্গে কাউন্টার করতে পারবো না বা করবো না, এটা কেউ ভাববেন না। আপনারা চুপ চুপ বসে দেখছেন, মানে আপনাদের বক্তব্য চুপটি করে দেখতে থাকো, অল্প আছে, জ্বলতে নেই। তুমি আছো, আমি আছি, প্রকাশ্যে সেটা বলতে নেই। আমি সবসময় প্রকাশ্যে বলতে ভালোবাসি, প্রকাশ্যে শুনতেও ভালোবাসি। সো আপনারা যারা বসে বসে দেখছেন চুপটি করে যে অল্প আছে, আমরা জ্বলবো না, আজটা আরো দাও দাও করে জ্বলুক, তখন যেটা করার করব, তাদের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, মাথায় রাখবেন। কারণ মমতা ব্যানার্জিকে কেউ নোংরা ভাষায় আক্রমণ করে যাবে, সেটা আমরা কখনো মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। আরে বাবা, যারা ভাবছেন যে বাংলাদেশের মতো গদি দখল করব, যারা ভাবছেন চেয়ার দখল করবো, যারা বলছে চেয়ারের কথা তো বলেইনি, তো মুখ্যমন্ত্রী বললো কেন? আরে বাবা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা যেভাবে রাগ উগড়াচ্ছেন, যেভাবে ক্ষোভ উগড়াচ্ছেন, তা সেখানে তো আপনারা সবসময় চেয়ারের চিন্তা ভাবনায় করছেন। হ্যাঁ, আপনারা তো বিচারের চিন্তা ভাবনা করেনি, আপনারা তো বিচারের চিন্তা ভাবনা করছেন না, বিচার নিয়ে ভাবছেন না, আপনারা তো শুধুমাত্র জাস্টিসের নামে পদত্যাগ চাইছেন। এটাই আমাদের কাছে ঘৃণা লাগছে, এটাই আমাদের কাছে খুবই বাজে লাগছে। পদত্যাগ কোথা থেকে আসলো? পদত্যাগ কেন আসবে? আরে আপনারা যারা জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে আজকে হে হে হো হো করছেন, বিরিয়ানি খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা কথা বলতে চাইছি। একজন মুখ্যমন্ত্রী যেখানে 10 কোটি মানুষের দায়িত্ব নিয়ে তাদের ভালো মন্দ থাকার ব্যবস্থা করেছে, ব্যবস্থা নিচ্ছে, মানে দায়িত্ব নিয়েছে, সেখানে আপনারা জুনিয়র ডাক্তাররা হসপিটালের ভেতরে থেকে আপনারা খোঁজ নিতে পারছেন না হসপিটালের ভেতরে কি ঘটছে। হসপিটালের ভেতরে থেকে আপনারা নিজেরা আপনাদের মানে সহযোদ্ধাকে রক্ষা করতে পারছেন না, আর একজন মুখ্যমন্ত্রীর উপর দায় চাপিয়ে দিচ্ছেন। আপনারা হসপিটালে কি করছিলেন এতদিন ধরে? আজকে যে আপনারা রাস্তায় বসে নোংরামি করছেন, আপনারা হসপিটালে এই রাতগুলো জাগতে পারেননি? হসপিটালের ট্রিটমেন্টের নামে আপনারা নোংরামি করে বেড়াচ্ছেন। আপনারা হসপিটালের ট্রিটমেন্ট বন্ধ করে আপনারা প্রাইভেট নার্সিং হোমে গিয়ে ট্রিটমেন্ট করছেন, 1000 টাকা 500 টাকা চার্জ নিচ্ছেন, এগুলো বন্ধ করুন। আপনারা যদি আজকে প্রাইভেট নার্সিং হোমগুলোকে না ধরে ব্যবসা না করতেন, আপনারা যদি ঠিকঠাক করে হসপিটালে সময় দিতেন, আপনারা ঠিকঠাক করে হসপিটালের পেশেন্টদেরকে দেখতেন, ট্রিটমেন্ট করতেন, আপনারা যদি নিজেরা সচেতন থাকতেন, তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। একবার তো সেটা আপনাদের মাথায় ঢুকছে না। আপনাদের নিজের দোষটা তো কই একবার আপনারা বলতে পারছেন না। আপনারা হসপিটালে কি করছেন? আপনারা হসপিটালে কি করছিলেন? জুনিয়র ডাক্তাররা যারা, তারা তো জুনিয়র, সিনিয়র ডাক্তাররা যা করলো ঠিক আছে, সিনিয়র ডাক্তাররা শেখায়, তাদের নানান রকম প্রেশার থাকে, তো জুনিয়ররা কি করছিলেন? আপনারা জুনিয়র আজকে যে রাস্তায় নামছেন, হসপিটালটাকে আপনারা সুস্থ রাখতে পারেননি। আপনারা হসপিটালটাকে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু করে তুলেছিলেন। সরকার সেটা 365 দিন লক্ষ্য রেখেছিল। সরকার তো আপনাদের উপর ভরসা করে ছেড়ে দিয়েছে। সরকার তো আপনাদেরকে একটা ভালো প্রতিষ্ঠান দিয়েছে। আপনারা সরকারের উপর আজকে যেভাবে দায় চাপাচ্ছেন, আপনারা কোথায় ছিলেন হসপিটালে সেই দিন?
আপনারা কি করছিলেন? আজকে বড় বড় ভাষণ মারছেন, 34 বছরের মাকুনিরা ঝাঁকুনি মারছে। সেই 34 বছরের মাকুনিরা যেভাবে ঝাঁকুনি মারছে, সেই 34 বছরের আমলেকে এই মানে এই হসপিটালগুলো এই অবস্থায় ছিল, যেভাবে আজকে ওনারা লাইট জেলে পলিথিন টাঙ্গিয়ে শুয়ে শুয়ে বিরিয়ানি খেয়ে ঘুম দিচ্ছে রাতের বেলায়। বিরিয়ানি তো দূর, একটা লাইটের বিন্দু মাত্র ছিল সেই 34 বছরের আমলে। পলিথিন গুলো কোথায়? যে পলিথিন টাঙ্গিয়ে ঘুমোচ্ছেন আপনারা, সেগুলো তো সরকারের দেওয়া পলিথিন মনে হয়। তো সেক্ষেত্রে সেই পলিথিন গুলো আপনারা 34 বছরে দেখতে পেয়েছিলেন। হাতে হ্যারিকেন আর এক হাতে বাঁশ নিয়ে তো হাঁটতেন রাস্তার বুকে, যে কোথায় জলে উল্টে পড়ে যাবেন পেছন চুপকে। আজকে যেভাবে আপনারা স্বচ্ছ আলো, স্বচ্ছ জায়গা, স্বচ্ছ প্ল্যাটফর্মে বসে বসে ঘুমোচ্ছেন বিরিয়ানি খেয়ে খেয়ে, আপনাদের অসৎ চলছে বলে। আপনারা পুজো করবেন না, অসৎ চলছে, অর্থাৎ চিকেন বিরিয়ানি চিবোচ্ছেন, গিলছেন বসে বসে। আপনাদের লজ্জা হয় না? একটা পুজো, একটা উৎসব হলে কত মানুষের পেটে রুটি রোজগার হয়, কত মানুষ এগুলো মানে করে দিন আনে দিন খায়, যারা তারা এই সারা বছর এই দিনটার দিকে তাকিয়ে থাকে যে তাদের 2 পয়সা রোজগার হবে, সেই 2 পয়সা দিয়ে তাদের কিছুদিন আরামসে সংসার চলবে। আপনারা সেই জায়গায় মানে জল ঢালবেন, আর আপনাদের কোটি কোটি টাকায় সিনেমা বিক্রি করবেন স্বস্তিকা দেবী। আপনার সিনেমাকে আমরা বয়কট করলাম। সকলে যারা যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন তাদেরকে আমি অনুরোধ করব, যারা যারা এই নোংরামি করছে তাদের প্রত্যেকের সিনেমাকে বয়কট করুন, প্রত্যেকের সিরিয়ালকে বয়কট করুন। যারা যারা নোংরা খবর করছে, মিথ্যে খবর করছে, তাদের চ্যানেলগুলোকে বয়কট করুন। দেখবেন এমনি ভুজুং ভাজুং বন্ধ হয়ে গিয়েছে। 34 বছরতে আবার নেট সিস্টেম ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। 34 বছরে হার মাদ্রা তো আবার কম্পিউটার ঢুকতে দিয়েছিল না, দালালি করতে পারতো না, ইংলিশ প্রাইমারিতে ইংলিশ বন্ধ করে দিয়েছিল। অবশ্যই এরা আর কি চায় এর থেকে? আর এর থেকে কি ভালো করবে? একদম ঠিক বলেছেন স্বপন পাল দাদা। মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অসৎ পালন করছে, আবার রাস্তায় করে সিগারেট টানছে। চিকেন বিরিয়ানি খাচ্ছে অসৎ চললে। আরে ভাই, অসৎ চললে পুজোর চাঁদা দিবি না তোরা, ঠিক আছে, কিন্তু অসৎ চললে মাছ খেতে হয় না, মাংস খেতে হয় না, তেল দিতে হয় না, জুতো পরতে হয় না, নানান রকম ব্যাধি মানতে হয়, নানান রকম বিধি মানতে হয় তোদেরকে। আষ্টে পিষ্টে গিলছিস আর পুজোর চাঁদা চাইতে যাচ্ছে তারা, তাদেরকে বলছিস অসৎ চলছে, আমার বোন মারা গিয়েছে। লজ্জা, ধিক্কার এদেরকে, এদেরকে সত্যি ধিক্কার, ঘেন্না লাগে এদের দিকে তাকিয়ে। এরা আজকে বলতে আসছে কিনা যে আমাদের অসৎ চলছে। আরে অসৎ চললে বিরিয়ানি গেলা বন্ধ কর, অসৎ চললে মাছ মাংস খাওয়া বন্ধ কর, অসৎ চললে সাবান মাখা বন্ধ কর, শ্যাম্পু মাখা বন্ধ কর। ওখানে বসে বসে তো বেশ ফ্যাশন চলছে দিন রাত 24 ঘন্টা মেকআপ কিট নিয়ে। তোমরা ডাক্তার, নচিকেতার গানটা আজকে সত্যি খুবই যথাযোগ্য। ডাক্তার নয় তোরা কসাই না কি বলে একটা গান করেছিল, সত্যি কসাই ওরা। সরকারি হসপিটাল হলে তারা অসহ্য করবে, তারা মানে এরকম নানান ধরনের আন্দোলন করবে সরকারি হসপিটাল বলে। আর বেসরকারি হসপিটালগুলোয় আচ্ছা তারা কামাও, টাকা রোজগার করো, 500 টাকার জায়গায় 1000 টাকা নাও, যেখানে অপারেশন করতে 5000 টাকা খরচ হবে সেখানে 50,000 টাকা খরচ করো, বিল করো। লজ্জা নেই এদের। এদের লজ্জা থাকলে, মা বোনদের প্রতি এদের সহনশীলতা থাকলে, সহানুভূতি থাকলে এরা এইভাবে নোংরা ম্যাচকে করতে পারতো না। আজকে ডাক্তার, তোমরা হসপিটালের বুকে থেকে, তোমরা হসপিটালের ভেতরে থেকে কে কি করছে তোমরা ধরতে পারছো না। হসপিটালের ভেতরে থেকে তোমরা গ্রুপবাজি করে বেড়াচ্ছ, কে আগে উঠবে, কে আগে যাবে, কে আগে প্রমোশন নেবে, কে কার ডিমোশন করবে, তোমরা করে বেড়াচ্ছ। আর এখন বোনটাকে তোমরা সঙ্গে থেকে মেরে দেওয়ার পর এবার অসহ্য মারাচ্ছ। আজকে যেন শৈলেন্দা শতরূপ ঢ্যামনা কি বলছিল একটা কথা, 3 মাস 6 মাস পার হয় ইনভেস্টিগেশন, তারপরে নাকি সিবিআই এর হাতে কেস যায়। আমি মানলাম 3 মাস 6 মাস পার হয়, তারপরে সিবিআই এর হাতে কেস যায়। এটা তো তোর বাবার আমলে যেত, তোদের কৌটো নাড়ানোর আমলে যেত। এটা তো কেউ একবারও বললো না। শতরূপ একবারে ড্যাং 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 করে দামি গাড়ি চেপে চলে আসলো সেখানে ধর্ণা দিতে। দীপশিতা না ধেপশিতা না ইপসিতা কি সব ছিল ছাতা মাথা মেয়েগুলো,
তারাও তো সব বিশাল বড় বড় দোকান থেকে বিরিয়ানি অর্ডার করছে, নিয়ে আসছে, গিলছে আষ্টে পাষ্টে, আর পুজোর চাঁদা চাইতে গেলে বলছে আমাদের অসৎ চলছে। আমি এটাই বলছিলাম শৈলেন্দা, যে হারমাত বিরোধী মঞ্চের ভাই বোনেরা যেভাবে রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে কাউন্টার করে যাচ্ছে, আমরা তো আজকে প্রায় 1 মাস পার হয়ে গেল, 1 মাস পেরিয়ে যাওয়া, আমরা এখন পর্যন্ত নির্ঘুম চোখে বাড়িতে, প্রত্যেকজনে আমরা বাড়িতে আছি, আমরা রাস্তায় বসে নেই, আমরা নোংরামিও করছি না, আমরা চিনালপনাও করছি না, কিন্তু বাড়িতে বসে তো আমরা ঠিকঠাক করে ঘুমোতে পারছি না। তাহলে আমাদেরকে একবার যখন সিএম পারমিশন দেবে যে আমরা রাস্তায় নামবো, বা আমাদেরকে রাস্তায় নামানোর পারমিশনটা দিল, তখন ওদের কি হাল হবে বলো তো, কি অবস্থা হবে? জাস্টিস চাই বলে কিনা পদত্যাগ চাই, ইচ্ছে করছে না এদেরকে এক একটা করে গিয়ে ঠুকে দিয়ে আসি মাথায়। আচ্ছা, কোন নগরের ভাইটা আপনারা কোন নগরে মিছিল করেছেন না দাদা? সুশান্ত ঘোষ, কোন নগরের ভাইটা যে বিনা চিকিৎসায় মারা গেল, তার জন্য কই একবারও জাস্টিস চাইলো না? 29টা মানে পেশেন্ট যে মারা গেল, তাদের জন্য কই একবারও জাস্টিস চাইলো না? ওরা তো রেপিস্টকে, গ্যাং রেপিস্টকে সবাইকে নিয়ে এসে বসিয়ে রেখেছে। আরে যারা রেপ করে জেলে যায়, জেলে থেকে বেরোনোর পর যারা ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, এদের কাছে এটা বিলাসিতা মাত্র। এদের কাছে এরা ধর্ণা মঞ্চন নামে যে শোক প্রকাশ, সেটা এদের মধ্যে নেই। এগুলো তো এদের কাছে বিলাসিতা। বাবা মায়ের গণ্ডির বাইরে গিয়ে এরা কি না করছে এখানে, সেটা আমরা সকলেই দেখছি, সকলে দেখতে পাচ্ছি। 34 বছরে যেভাবে অত্যাচার করেছে, 34 বছরে যেভাবে টর্চার করেছে, সেগুলো সব তারা ভুলে গিয়েছে। আচ্ছা, 8 বছরের আসিফা কি করেছিল? 8 বছরের আসিফা স্কুল থেকে যে বাড়ি যাচ্ছিল, বাড়ি ফিরছিল, সে 8 বছরের আসিফাকে যখন মন্দিরে ঢুকিয়ে দিনের পর দিন 8 দিন 9 দিন ধরে গ্যাং রেপ করা হলো, তারপরে মেরে ফেলে দেওয়া হলো বাচ্চাটাকে, সেই আসিফার জাস্টিস কোথায়? আজমগড়ের জাস্টিস কোথায়? বুলনগড়ের জাস্টিস কোথায়? আজমগড়ে যে বোনটাকে মেরে রেপ করে বাড়িতে করে ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হলো লাশটা, সেই জাস্টিস কোথায়? বুলনগড়ের বোনটাকে গ্যাং রেপ করার পর যেভাবে মেরে, এতটা রেপের তীব্রতা ছিল, জিভ পর্যন্ত কেটে গিয়েছিল, সেই বোনটার জাস্টিস কোথায়? মণিপুরের জাস্টিস কোথায়? এগুলো নিয়ে কোনো কথা নেই কেন? কেন কথা নেই এগুলো নিয়ে? আর যে ডাক্তাররা আজকে রাস্তায় বেরিয়ে নোংরামি করছে, সেই দিন সেই ডাক্তাররা কোথায় ছিল? একটা বোনকে একটা ঘরে মেরেছে, ও কি কোনো শব্দ করেনি, কোনো রকম ভাবে চিৎকার করেনি? ও আজকে তোমরা রাস্তায় বেরিয়েছো, সেই দিন তোমরা ঘরে থেকে বেরোতে পারেনি যে কোথা থেকে শব্দ আসছে, সেই দিন তোমরা খোঁজ করতে পারোনি যে মেয়েটা রেস্ট রুমে গেল তারপরে কি করছে, সেই দিন তোমরা খোঁজ নিতে পারোনি যে আমরা আস্তে পিছতে গেলার পর শুনলাম সেই মেয়েটা কোথায় গেল। তোমাদেরকে আগে ধরে ধরে জেলে ভরা দরকার। যারা তোমরা ডাক্তাররা জুনিয়র ডাক্তারের নামে নোংরামি করছো, তাদেরকে ধরে ধরে আগে জেলে ভরার দরকার। তার কারণ তোমরা সেখানে স্পটে ছিলে, মুখ্যমন্ত্রী তো স্পটে ছিল না, মুখ্যমন্ত্রী তো হসপিটালে ছিল না। মুখ্যমন্ত্রী যাকে দোষী সাব্যস্ত করেছে, যে লোকটাকে মুখ্যমন্ত্রী ধরেছে, মুখ্যমন্ত্রী পুলিশ যাকে ধরেছে, তাকেই সিবিআই মার্ক করেছে। তাহলে আপনারা কোথায়? আপনাদের চোখ কোথায়? চোখে নেবা হয়েছে? নজর রাখুন, খোঁজ রাখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। এতগুলো মানুষ মারা গেল, তাদেরকে নিয়ে একবার জাগ্রত হন, তাদেরকে নিয়ে সরব হন। ডাক্তাররা দিনের পর দিন রোজগার করবে, বাক্স ভর্তি, পেটিস ভর্তি, 10টা 15টা ফ্ল্যাট থাকতে হবে, দামি দামি গাড়ি থাকতে হবে, দামি দামি বাড়ি থাকতে হবে। আপনাদের টাকার পেছনে ছুটছেন আপনারা পেশেন্টকে, মানে মানুষ মেরে মানুষ প্রেম আপনাদের। একটা মানুষকে কোনো দিন আপনারা একটা দুটো ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে পারলেন না, 10টা 20টা ওষুধ দিয়ে আপনারা কমিশন খেয়ে খেয়ে মানুষকে মেরে দিচ্ছেন। আপনাদের লজ্জা হয় না? যেখানে 2টো মেডিসিনের দরকার একটা পেশেন্টের, সেখানে 10টা মেডিসিন লিখে দিচ্ছেন আপনাদের ব্যবসায়ের জন্য।
আপনাদের শিরদাঁড়া কোথায়? আপনাদের বিবেক কোথায়? আপনাদের মানবিকতা কোথায়? আপনারা রাস্তায় নামছেন আজকে, ঠিক আছে মেনে নিলাম, রাস্তায় জাস্টিস চান। আজকে যদি অন্য কোনো রাজ্যে হতো না, আপনারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের বেলায় একটা লোকটা পেতেন না। একবার যেয়ে দেখুন উত্তরপ্রদেশে গিয়ে, একবার দেখুন কি অবস্থা। গোমাংস খেয়েছে সন্দেহ করে ভাইটাকে মেরে পিটিয়ে মেরে দেওয়া হলো সাব্বিরকে। কেন? কিছুদিন আগে তাবরেজ আনসারীকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, কিসের জন্য? জাস্টিস তো তাদের চাইতে পারেননি, তাদের জন্য তো আপনাদের একবারও মুখ খোলা হয়নি। স্বপ্নদ্বীপের জাস্টিস কোথায়? স্বপ্নদ্বীপের জাস্টিস কোথায়? আপনারা আজকে বলছেন মুখ্যমন্ত্রী আমাদেরকে ডাকছে, সেখানে লাইভ স্ট্রিম নেই। লাইভ স্ট্রিম নেই বলে আপনারা প্রোগ্রাম করছেন না, বেরিয়ে আসছেন। তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে সিসিটিভি লাগানো এত কীর্তি করেছিলেন কেন আপনারা? যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা কোন লীলা খেলা করেন? যাদবপুর ইউনিভার্সিটি যখন সিসিটিভি লাগাতে গেল, তখন এখন পর্যন্ত আপনারা সিসিটিভি বসানোর পারমিশন করতে পারলেন না, বসাতে পারলেন না কেন? আপনারা সেই ফাঁকা ফ্ল্যাটের লেলিন শেখানোর ট্রেনিংটা ওই যাদবপুরে করে তুলেছেন, আর আপনারা এখানে মুখ্যমন্ত্রীকে তোপ দাগছেন। লজ্জা হয় না? যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে আপনাদেরকে অনুরোধ করছে, আপনারা ততটাই, মানে যতটা আপনাকে তেল দিচ্ছে ততটা আপনারা পিছড়ে বেড়াচ্ছেন। আমার সব থেকে বড় যেটা এখন মানে সবচাইতে বিরক্তিকর লাগছে, এখন পর্যন্ত ওদেরকে ধরছে না, আর কারো জেলে ভরছে না কেন? নোংরামিগুলো ওদের জন্য হয়েছে, আর ওরাই আজকে সবাইকে দোষ দিচ্ছে, ওরাই আজকে সবাইকে অ্যাকিউজ করছে। কিসের জন্য এখন পর্যন্ত ওরা রাস্তায় বসে আছে? আমাদের দলের তরফ থেকে আমরা কেন রাস্তায় নামবো না? আমরা কেন ঘরে বসে থাকবো? আমরা কেন টেনশন করবো? আমরা কেন এভাবে বসে থাকবো? আমাকে যারা বলছে চটি চাটা, আমি তাদেরকে বলেছি 150 গ্রাম সেমেন্ট চাটা। 100 বার বলবো তোরা 150 গ্রাম সেমেন্ট চাটা। আমরা চটি চাটি সেটা গর্ববোধ করে, তোদের মতো নোংরামি করে বেড়াই না। সেটাই তো বলছি অর্ণব দা, ভালো ব্যবহার করছে মানে ভাবছে এটা মমতা ব্যানার্জির দুর্বলতা, আর এটাই আমাদেরকে প্রমাণ করে দেওয়ার সময় হয়েছে। 1 মাস পেরিয়ে গেল, আর কতদিন দেখবো আমরা এটা? আমাদের তো এবার নামা উচিত। সলেমানদা 150 গ্রাম মানে আমাদের সকলের এবার রুখে দাঁড়ানো উচিত। আমাদের আর ভালো লাগছে না এভাবে। আমরা একবার ভাবা যায়, আমরা বিধাননগর কমিশনারকে বলে বিধাননগর নর্থ থানা থেকে একটা পারমিশন করালাম সিজিও কমপ্লেক্সের মানে রাস্তার ওপারে। সুদীপ্ত দাস, ভালো আছি দাদা। তো আমরা সেই পারমিশনটা করালাম, তো সেই পারমিশনটা করার পর আমাদেরকে প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। তো খুবই খারাপ লাগছে, খুবই বিরক্ত লাগছে। আমার মনে হচ্ছে প্রোগ্রামটা আমরা সকলে যতক্ষণ না আমরা এভাবে রাস্তায় নামতে পারছি ততক্ষণ এরা থামবে না। এদের নোংরামি চলেই যাবে, এরা নোংরামি কন্টিনিউ করে যাবে। ফলে আমাদের মনে হয় আমাদেরকে এবার কিছু একটা করতে হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছে আমরা অনুরোধ করব যেন আমাদেরকে পারমিশনটা দেওয়া হয়, আমরাও দেখে নেব এদেরকে। স্বপন পাল, আপনি একদম ঠিক বলেছেন দাদা। খুবই অসহ্য করে এইসব লোকজনগুলো, খুবই বিরক্ত লাগছে। আমাদের দলেও কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা এখন ওই ছদ্মবেশে শুধু পাঁচিলের উপর বসে বসে দেখছে কখন কি হবে, কখন কোন দিক যাবে, সেই বুঝে আমরা ঝাঁপ মারবো। হ্যাঁ সলমেন দা, করেছি ইমেলটা।
একটা দাদা কমেন্টস করে সে লিঙ্কটা দিয়েছিল, আমি তখনই করে দিয়েছি। কেমন অসভ্য মোদী সরকার, ওয়াকফ বোর্ডের সম্পত্তিটা তাদের সরকারের বাপের সম্পত্তি করার জন্য আবার বসে আছে, আবার বিল পাস করার জন্য চেষ্টা করছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি এত মানে বস্তা বস্তা, যে পিএম কেয়ার ফান্ডের হাজার হাজার কোটি টাকা যেভাবে চুরি করে বসে আছে, ওই টাকাতে ওর পেট ভরেনি, ওই টাকাতে ওর পেট ভরেনি। আবার ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে সরকারের দাখিলানা নিয়ে আসার জন্য আবার বিল পাস করছে। কতটা জঘন্য আর কতটা নোংরা চিন্তা ভাবনার হলে এরকম দল একটা সরকার হয়, বিজেপির সরকার। ছি, ঘেন্না। প্রতিমা ঘোষ দিদি চলো কোর্টে। কোর্টে কি করে যাব বলো দেখে, আমাদের তো হাত পা বেঁধে শুধু বলছে একটু দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, ইটস মাই টার্ন। আমরা যেতে চাইছি তো যেতে দিচ্ছে কোথায়? আমিও তো মোটা বলে পাঁচিলে উঠতে পারিনি দিদি, তাই নিচে বসে বসে সবাইকে ঝাড়ছি। প্রসেনজিৎ তুই একদম ঠিক বলেছিস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক বলেই তো ওরা এখনো রাস্তায় বসে আছে এবং বিরিয়ানি অর্ডার করছে আর খাচ্ছে আর স্মোক করছে, করে স্মোক করছে আর বসে আছে রাস্তায়, দেখতে পাচ্ছিস না? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক বলেই তো ওরা এখনো। সুদীপ্ত দা কারোরই পরিবারকে ছাড়ছে না। অলিভিয়া মোদির মুখে 2 লিটার 150 গ্রাম সেমেন্ট, তো এতগুলো লোকের, তাহলে 2 লিটার কোথায় পাবি তুই? অভিজিৎ অধিকারী দাদা থ্যাংক ইউ সো মাচ। যারা মোটা তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা আছে, সিঁড়ি খুঁজে পাচ্ছি না বলে আমি উঠতে পারিনি দাদা। দলের নির্দেশকে মানতে গিয়েই তো আমরা এখনো ঘরে চুপচাপ বসে আছি, ফোনের ভিতর বসে বসে লাইভ করছি, কাউন্টার গুলো করছি। আমাদের হারমাত বিরোধী মঞ্চ ছেলে মেয়েগুলো জাস্ট ওয়াও, ফাটাফাটি পারফরমেন্স এদের, মানে কোনো কথা হবে না এদের পারফরমেন্স নিয়ে। আমি এরপরে কোনোদিনও যদি সুযোগ পাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে বসে আমি হারমাত বিরোধী মঞ্চের হয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলবো দিদি এদেরকে মেডেল দেওয়া হোক। এই খারাপ সময়ে হারমাত বিরোধী মঞ্চের ছেলেমেয়েরা, আমাদের হারমাত বিরোধী মঞ্চের গ্রুপটাই সত্যি ওয়াও, ফাটাফাটি। এরা যেভাবে পারফরমেন্স করেছে বা করছে এখন পর্যন্ত, কনস্ট্যান্টলি যেভাবে পারফর্ম করে যাচ্ছে কাউন্টার গ্রুপের ক্ষেত্রে, এদের কোনো রকম কোনো বিকল্প হয় না, কোনো বিকল্প হয় না হারমাত বিরোধী মঞ্চের। আমি তো বলবো আর খুঁজে কোথাও পাইনি। মানে যেভাবে তারা বলছে সেভাবে আমরাও পাল্টা যেভাবে মানে দিয়ে আসতে পারছি, সেখানে কিভাবে বলতে হবে, কি বলতে হবে সেখানে শেখানো দেখানো, একদম পুরো মানে হারমাত বিরোধী মঞ্চ না থাকলে গালের ডিকশনারিটা আমি এত বেশি করে খুলতে পারতাম না। সলিমান দা তুমি ঠিকই বলেছো। কত রকম কীর্তন আছে আমি জানি না রে প্রসেনজিৎ। আমিও তো বলছি এর একটা বিহিত হওয়া দরকার দাদা, কিন্তু হচ্ছে কোথায়? দিদি তো চুপচাপ বসে বসে আমাদেরকে বলছে ওয়েট ওয়েট ওয়েট, আর কত ওয়েট করব জানি না। অন্য কিছু চিন্তা করো। হারমাতদের বিরোধী তো হারমাত বিরোধী মঞ্চ কি? এটা সিপিএম মানে অ্যাকচুয়ালি হারমাতদের এগেনস্টে যে কাউন্টার গ্রুপ করা হয়েছে, হারমাত বিরোধী তো মানে মূল পয়েন্ট তো বিরোধী। এক্সট্রিমলি সরি দাদা, আপনি রিকোয়েস্ট করেছেন, আমি জয়েন করাতে পারলাম না, কারণ আপনি যখন লাইভ করবেন আমি ঢুকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, কিন্তু এবার জয়েন্ট লাইভ আমি করতে পারছি না। সরি দাদা, ফোনের প্রবলেমের জন্য কানেক্ট করতে পারি না, অনেকদিন ধরে প্রবলেমটা হয়েছে। ওকে সরি কেন বলছেন? সরি বলার কিছু নেই।
অলিভিয়া তুই কি বললি? ও বাবা গো, আর পারি না। তুইও শিখে নিয়েছিস বল। এই লাস্ট কদিনে, লাস্ট 27-28 দিনে এত গাল দিয়েছি, এত মানে মুখটা জাস্ট পচে গেছে। কেন সোলেমান আমার কখন, আমাকে তোমার আবার কোনটা দেখে অমানুষ মনে হলো? হ্যাঁ দিদির পলিসি ঠিক আছে, তপন আপনি ঠিকই বলেছেন, দিদির পলিসি ঠিক আছে, কিন্তু দিদির এত পেশেন্স আসে কোথা থেকে? আমরা তো ধৈর্য ধরতে পারছি না। নারায়ণ ব্যানার্জি থেকে শিখে নিলি তুই? আরে অর্ণবদা এরা তো অনেক আগের থেকে একটা সাজিয়ে গুছিয়ে মানে রেখে দিয়েছিল, একটা মানে পেজ তৈরি করে। তো সেক্ষেত্রে ওরা চিন্তা ভাবনা করে রেখেছিল কিছু একটা ইস্যু পেলেই এটাকে ওরা এই ধরনের একটা আকার ধারণ করাবে, তো সেটা করাচ্ছে। আমরা সকলেই জানি এটা, যে ওরা নানান রকম কনস্পেস আগের থেকে করে রেখেছিল। অলিভিয়া আমি আজকে একটা কমেন্টস করেছি, বেশি বেশি এখানে মারাতে আসলে সুশান্ত দাদুর একটা ভিডিও, দারুণ ভিডিও আছে, আমি গিয়ে কিন্তু ওখানে লাইভ স্ট্রিমিং করে দেবো। আর না হলে ওখানে একটা বড় টিভি নিকারো এর থেকে নিয়ে গিয়ে ওখানে কিন্তু একদম চালিয়ে দিয়ে আসবো। না দাদা চলছে ইয়ে মা, সোলেমান দা শুধু শুধু আমাকে অপ্রস্তুত করে। ধর টি কিসকু জয় জোহর, আমার কাছে কিন্তু অনেক স্ক্রিনশট আছে, আমিও ওটা না নিও লাইভ স্ট্রিমিং করতে পারি। আচ্ছা করে চালিয়ে দিস তো। অর্ণবদা তুমি একদম ঠিক বলেছো, মমতা ব্যানার্জি বলে এত ধৈর্য ধরে আছে, কি করেছে মমতা ব্যানার্জি এখন এত ধৈর্য ধরছে, আমার মাথায় কাজ করছে না এসব দেখে। সবার শেষে সবাইকে বলবো হারমাত বিরোধী মঞ্চকে সবার শেষে একবার সবাই মিলে সব মিটে গেলে হারমাত বিরোধী মঞ্চের আমরা সকলে মিলে একটা দারুণ ফাটাফাটি একটা গেট টুগেদার করব, সকলের যদি পারমিশন থাকে আমাদের হারমাত বিরোধী মঞ্চের। তো লজ্জা লাগছে বলে তো করতে পারছি না আমি অলিভিয়া। সুদীপ্ত দা আমি অনেকবার লাইভ করেছি এ নিয়ে, অনেকবার লাইভে বলেছি, আজকে আর বলতে চাইছি না, কারণ আমারই মাথা ব্যথা করে সবকিছু বলতে শুরু করলে, তাই আজকে আর এই বিষয়টা বাদ দিয়ে বলি। সোলেমান দা তুমি পাঁচিলাই থাকো, আমি ঠিক সময় মতো তোমাকে নামিয়ে নেব। আচ্ছা কালকে আমাদের বাংলার বেতাজ বাদশাহ, বীরভূমের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, as soon as possible come to Birbhum, come from Delhi to Birbhum. So আমরা খুব তাড়াতাড়ি আরো বেটার অপশন নিয়ে মাঠে ময়দানে নামবো, এবং অনুব্রত মণ্ডল আসার উদ্যোগে আসা নিয়ে আমাদের কালকে একটা হোমযজ্ঞ, মহা হোমযজ্ঞর আয়োজন করা হয়েছে। যারা যারা মুরারোয়ের আশেপাশে আছেন, কেষ্টদা যারা যারা মুরারোয়ের আশেপাশে আছেন বা থাকবেন তাদের সকলকে আমার তরফ থেকে আমন্ত্রণ জানানো রইল, চলে আসবেন মহা হোমযজ্ঞে কালকে প্রসাদ খাওয়ার জন্য। আমি থাকছি, যারা যারা খেতে চান প্রসাদ বা যারা যারা থাকতে চান তাদেরকে বলবো সকলে চলে আসুন মুরারোই হনুমান মন্দিরে। হোমযজ্ঞ শেষে সকলে মিলে মহা হোমযজ্ঞের প্রসাদগুলো, হোমযজ্ঞের যে আহুতি দেওয়ার পরে যে প্রসাদ বিতরণ করা হয়, আমরা সকলে
আহুতি দেওয়ার পর যে ঘিটা দেয় সেটা গ্রহণ করব। যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আসবেন মুরার ওই হনুমান মন্দিরে। আমি থাকছি, সকলের সঙ্গে দেখা হবে। কালকে আমি বেরোবো, কালকে মর্নিংয়ে প্রোগ্রামটা আছে। সো প্লিজ যারা যারা যাবেন, যারা যারা যেতে চান সকলে চলে আসবেন। এবং যাদেরকে আমি এখনো কন্ট্যাক্ট করতে পারিনি, কন্ট্যাক্টলেস মানুষরা যদি আসেন আমাকে অবশ্যই কথা বলবেন। আমিও ঠিকঠাক করে সামনে থেকে দেখলে কাউকে বুঝতে পারি না ঠিক করে, যতক্ষণ না বলে শিল্পীদি আমি অমুক, শিল্পীদি আমি তমুক। আচ্ছা, তাহলে লাইভ করে দেবো হোমযজ্ঞের, অবশ্যই দেখে নেবেন স্বপন পাল দাদা। কারণ সোলেমানদা না, আমার ভায়োলেন্স প্রোফাইল টাকা ঢুকবে না এখনই, তো লাইভ করে দেবো। আমি যদি মানে হোমযজ্ঞ শুরুতে আমি পৌঁছতে পারি তাহলে অবশ্যই লাইভ করে দেবো, বা আমি যদি কখন পৌঁছবো আমি জানি না, তবে চেষ্টা করবো তাড়াতাড়ি পৌঁছানোর। আমি পৌঁছে গেলে অবশ্যই আপনাদেরকে লাইভ করে দেখিয়ে দেবো। আমার লাইভ হবে, চোখ রাখবেন আমার প্রোফাইলের দিকে, তাহলে পেয়ে যাবেন। লাইভ না হলো ভিডিও, যাই হোক আমি একটা দিয়ে দেবো, কারোর কাছ থেকে কালেক্ট করে পোস্ট করে দেবো। আপনারা সকলে দেখবেন এবং পারলে সবগুলো শেয়ার করবেন সকলে। আচ্ছা, আজকে এখানেই, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, আমরা যাব মুরারোয়ে হোমযজ্ঞের জন্য। আজকে এখানেই শেষ করছি। টাটা সকলকে এবং শুভরাত্রি সকলকে। বড়দেরকে আমার ভালোবাসা, প্রণাম সহ। হ্যাঁ তপন কাকু, আমি ঠিকই বলেছি, আপনি ঠিকই বলেছেন। মমতা ব্যানার্জি সবটাই জানে, কারণ একজন বাংলার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সিট দ্বারা যে হাতে নড়বড়ে করে দিয়েছে, সেক্ষেত্রে উনি সবটাই জানেন, আমি জানি। কিন্তু আমরা বলছি দলের যেহেতু আমরা এতটা মানে আমরা মার খেয়ে, গাল খেয়ে, বোমের সামনে দাঁড়িয়ে, গুলির সামনে দাঁড়িয়ে, সিট দ্বারা ফাটিয়ে, আমার বাবার চোখ নষ্ট করে, আমার মায়ের কোমর ফাটিয়ে দলগুলো করি, তো তাই কোনো কিছু হলে ভীষণ যন্ত্রণা হয়, ভীষণ রকম পেন হয়। তো সেক্ষেত্রে সেই পেনটা নিয়ে মনে হয় আমরা থাকাটা খুব চাপের হয়ে যাচ্ছে, বসে থাকা চুপচাপ, তাই জন্য এত ছটপটানি, আর কিচ্ছু না। আর যারা পাঁচিলে বসে থাকে তারা তো সময় বুঝে, ঝোপ বুঝে কোপ মারে, এদেরকে নিয়ে আমার কোনো মতামত নেই, কোনো বক্তব্যও নেই। আজকে আমি এখানে শেষ করছি। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা সহ সকলকে শুভেচ্ছা শুভকামনা। আমি এখানে শেষ করছি। চলুন সকলের সঙ্গে থাকবেন, সকলের পাশে থাকবেন, চোখ রাখুন আমার প্রোফাইলে এবং আমাদের প্রত্যেকটা হারমাত বিরোধী মঞ্চের ছেলে মেয়েদের কাউন্টার, প্রত্যেকটা ভাই বোনেরা লক্ষ্য করুন। ও প্রভাত দা, আমি তোমার কমেন্টের রিপ্লাই দিইনি, তার জন্য এক্সট্রিমলি সরি, তোমার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রভাত দা, তুমি অনেকগুলো কমেন্টস করেছো, আমি বলতে 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 একদম স্ক্রিপ্ট করে গিয়েছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মন থেকে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভাত দা, তুমি আমার না অনেক 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 প্রিয় দাদা, আমার উপর রাগ করতে নেই। আমি অসুস্থ হলে তুমি ফোন করে বকো, আমি কোনো ভুল বললে তুমি ফোন করে বকো, আমার ভীষণ সাহস হয় যে না, আমার দাদারা এরকম অনেক দাদারা আছে যারা যারা আমাকে, আমি ভুল কথা বললে আমাকে ফোন করে বকে, শাসন করে, আমি অসুস্থ হলে তারা ফোন করে বলে, বকে, শাসন করে। কিন্তু আমার একটা মানে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেটার কথা আমি সবাইকে বলিও নি, ফেসবুকে পোস্টও করিনি, তাহলে আমাকে সবাই মনে হয় বাড়িতে এসে পিটিয়ে পিটিয়ে রেখে দিত, যার জন্য আমি বলিনি। ভীষণ অসুস্থ ছিলাম আমি, আজকে একটু সুস্থ ফিল করছি। এবং ও মা সোলেমানদা, তাই ঠিক আছে, তোমারও পা ধরে নিলাম, ক্ষমা করে দিও আমাকে। তুমি বড় সিনিয়র ব্যক্তি, সিনিয়রদের বা বড়দের পা ধরতে কোনো ক্ষতি নেই, ক্ষমা চাইতে ক্ষতি নেই, আমার খারাপ লাগে না। ভুল করলে অবশ্যই ভুল স্বীকার করার মতো দম আমার আছে, এটা সবাই জানে, তুমিও জানো। ক্ষমা চেয়ে নিচ্ছে, ক্ষমা করে দিও। আমি প্রত্যেকটা রিপ্লাই তো করতে পারি না, কিন্তু তোমার অনেকগুলো কমেন্টসের রিপ্লাই করেছি, সেই ক্ষেত্রে প্রভাতদার কোনো রিপ্লাই করা হয়নি, প্রভাতদার রাগ করবে স্বাভাবিক। তো ঠিক আছে, যাদের কাছে ভুল করেছি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এখানেই টাটা, গুড নাইট সকলকে।